ঠান্ডা এদিকে বেশি। প্রচুর ঠান্ডা, প্রচুর। আজকে বাইরেই বের হইনি। ওয়েলকাম রিপন ভাই, ওয়েলকাম। ওয়েলকাম সবাইকে যারা যুক্ত হচ্ছেন। উফ! ঢাকায় ঠান্ডা নেই, শীত আছে। রিয়াদ ভাই অ্যাবসলিউটলি রাইট। উত্তরবঙ্গের অবস্থা প্রচুর কঠিন আরকি। শীত নামাতেই হচ্ছে। শীত নামতেই এই অবস্থা। এখনো তো দিন বাকি আছে। কি যে হবে সামনে বলা মুশকিল। সো ওয়েল, থ্যাংক ইউ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসলে ওয়েদারটা পক্ষে যাচ্ছে না। তবে কিছু করার নেই। যাই হোক, শো মাস্ট বি গোইং অন। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। সো আমাদেরকে আমাদের জায়গা থেকে কাজ করতে হবে। এটাই হচ্ছে মুখ্য বিষয়। আর সবথেকে বড় যে ব্যাপার, এবার মনে হয় একটু বেশি ঠান্ডা পড়বে। যেটা মনে হচ্ছে আরকি বিগত বারের থেকে। নাকি আসলে আমার ঠান্ডা লাগছে এটাই নাকি বিষয়? নাকি সব দিকেই ঠান্ডা বেশি? কিছুদিন থেকে কুয়াশার পরিমাণ এত বেশি যা আরকি বলার বাহিরে। আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক আজকে আমাদের সঙ্গে দ্রুতই যুক্ত হয়েছে। এটা কিন্তু অনেক বেশ ভালো একটা বিষয়। আশা করা যায় আজকের পুরোটা সময় আমরা বেশ ভালো সময় অতিবাহিত করব সবাই মিলে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আমরা একদম অফিসিয়ালি সাপ্তাহিক হ্যাংআউট ১৭৩ তম এপিসোডের সন্নিকটে দাঁড়িয়ে আছি। আমরা চেষ্টা করব নিজ, নিজ জায়গা থেকে সবাই আন্তরিক হওয়ার জন্য এবং আজকের শোটাকে আরো প্রাণবন্ত করার জন্য। ঠিক আছে? আচ্ছা, আজকে কিছু ইনফরমেশন আপনাদের মাঝে আমরা শেয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা কনটেস্ট এর বিষয়টা দেখেছেন। সো ওয়েল, নিজের জায়গা থেকে কাজের কথা বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে কেমন আছেন সবাই? আমার মনে হয় এবারে ঠান্ডা লাগা ভালো হবে না। কারণ ভালো না হতে, হতে আবার লাগছে, আবার লাগছে, আবার লাগছে। দয়া করে যদি একটু লিখতেন। এই তো আমিও আছি আপনাদের দোয়া, ভালোবাসা, আশীর্বাদে আমিও আছি। আচ্ছা, এখনো কিন্তু হচ্ছে হ্যাংআউট পার্টিসিপেন্ট এ কিন্তু নাম দেওয়ার সময় আছে। আপনারা যারা এখনো নাম দেননি তারা কিন্তু দ্রুত নাম দিয়ে দিতে পারেন। ঠিক আছে?
আচ্ছা, ওই বাসায় কি আমাদের নেট চলতেছে? নেট নেট স্লো কেন এত? আচ্ছা, ওকে, কাজের কথায় চলে আসি। সেটা হচ্ছে, কেমন আছেন সবাই? ওকে। যাই হোক, আমিও মোটামুটি আছি। আপনারা যেমন আছেন তেমনটাই। তবে ঠান্ডাজনিত এলাকায় যারা আছেন তাদের অবস্থার মতনই আমার অবস্থা। একটু ব্যতিক্রম না। তবে মনে হচ্ছে এবার আরো বেশি ঠান্ডা পড়বে। সো কাজের কথায় চলে আসি। আ সোজা চলে যাব আমরা হচ্ছে আমাদের মেইন কথায়। সেটা হচ্ছে, দেখতে, দেখতে কিন্তু সবাই ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে। তো আমরা শুরুতেই যাচ্ছি আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনার। একদম বেশ পরিষ্কার ভাই। কেমন আছেন? সেম অবস্থা তো আমারও। ধন্যবাদ হাফিজ ভাই, আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। যাই হোক, আ আ অনেক যৌক্তিক কথা বলেছেন। আমি আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস দাদাকে একটু খোঁজার চেষ্টা করছিলাম। বাট তাকে পাচ্ছিলাম না। হয়তো দাদা মিসিং আছে। তো যাই হোক, বন্ধুরা, আমরা কাজের কথায় চলে আসি। আ তাহলে আমরা যাবো আমাদের সকলের প্রিয় স্বাগতা দিদি ভাইয়ের কাছে। তার কাছ থেকে কিছু কথা শুনবো। আ শোনা যাচ্ছে? দিদি ভাই, হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো দিদি ভাই, চলছে। আচ্ছা। আ আজ আমার অ্যাক্টিভ লিস্ট থেকে যে সকল ইউজার ছিলেন তাদের কিন্তু মোটামুটি অ্যাক্টিভিটিস ভালো ছিল। রায়ান 111 আপনার পোস্টগুলোতে ভ্যারিয়েশন আনার চেষ্টা করবেন। আর কিছু জনের ডিসকর্ড অ্যাক্টিভিটিস একেবারেই কম ছিল। তাদেরকে আমি অ্যাক্টিভ লিস্টে রাখতে পারিনি। আর একেবারেই যাদের কম ছিল তারা হচ্ছে তাহির, হীরামণি আর আলিফ 111।
আর কমেন্ট মনিটরিং এর বিষয়ে সেরকম কিছু বলার নেই। কিন্তু সকলের কমেন্ট ঠিক আছে, কিন্তু যে সকল ইউজার আছেন অনেক বেশি, বেশি কমেন্ট করছেন, সেটা রিপোর্ট বেরোলে দেখতে পাবেন। তাতে কিন্তু খুব ছোট, ছোট বানান ভুল হচ্ছে। আর কমেন্ট সংখ্যা বাড়ানোর জন্য যে ভুলগুলো হয়তো চোখে পড়ছে না, কিন্তু টাইপিং এ ভীষণ ছোট, ছোট মিস্টেক হয়ে যাচ্ছে। এতে বানানও ভুল হয়ে যাচ্ছে। যেগুলোর জন্য কিন্তু পয়েন্ট অনেকটা কমে যাচ্ছে। আর এই দিকটা খেয়াল রাখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই অনেক সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য। আশা করা যায় সবাই ব্যাপারগুলো বেশ ভালোভাবে বুঝতে পেরেছে এবং তারা তাদের যে বিষয়গুলো আপনি ধরিয়ে দিয়েছেন অবশ্যই সেদিকটাতে একটু নজর দেওয়ার চেষ্টা করবে। সো ওয়েল আমরা এবার যাবো আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার ম্যাম কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো। আপনার দেখে আজকে উন্নতি হইছে। আমার তো উন্নতি হ্যাঁ, হয়নি। আমার ওরকমই। হ্যাঁ, আজকে একটু ঠিক আছে। আচ্ছা, আমার আমার ইয়া আসলে দাঁড়ান ১ মিনিট একটু। হ্যাঁ, আমার এক্টিভ লিস্ট নিয়ে আসলে স্পেসিফিকলি তেমন কিছু বলার নেই। মোটামুটি সবার এক্টিভিটিস খুব ভালো ছিল। তবে যাদের এক্টিভিটিস ছিল না ওনাদেরকে নিয়ে কিছু বলতে চাই না। তো বাট আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলব। সেটা হচ্ছে পুশ প্রমোশন এর জন্য যেই কাজগুলো ম্যান্ডেটরি করা হয়েছে, সেসব আপনারা চেষ্টা করবেন পোস্ট করার সাথে, সাথেই ওই কমেন্ট গুলা কমপ্লিট করার জন্যে। কারণ ধরেন যে আপনি পোস্ট করলেন সকালবেলা এবং আপনি ঠিক করে রাখলেন যে বিকেল বেলা হচ্ছে আপনি ওই পুশ প্রমোশন এর কাজগুলো করে কমেন্ট করবেন। এখন আমি হয়তো দুপুরবেলা নমিনেশন এ দিতে ঢুকলাম কিংবা আপনাদের পোস্ট গুলো চেক করতে ঢুকলাম। তো তখন যদি দেখি যে আপনি প্রমোশন করেননি, তো তখন আসলে ওই পোস্টটা আর কিন্তু নমিনেশন আর কোনোভাবেই দেওয়া হয় না। তো এটা চেষ্টা করবেন তাহলে আপনাদের আর নমিনেশন মিস হবে না। আর আরেকটি ব্যাপার হলো প্রতিটি কয়েনের টেলিগ্রামে যে অ্যানাউন্সমেন্ট চ্যানেল গুলো থাকে সেগুলোতে দেখবেন অনেক ধরনের রিয়েক্ট থাকে এবং প্রতিটা রিয়েক্টেই মানে অনেক, অনেক মানুষ থাকে ওই রিয়েক্টে। তো আপনারা চেষ্টা করবেন একটা রিয়েক্টেই ক্লিক না করে আপনারা নিজেদের মতো আ একটা, একটা করে ক্লিক দিবেন মানে একটা, একটা করে রিয়েক্ট দিবেন। তাহলে হয় কি ওই অ্যানাউন্সমেন্টটার নিচে অনেকগুলো রিয়েক্ট দেখায় যেটা হচ্ছে অন্যান্য কয়েনে দেখেন আপনারা। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যানাউন্সমেন্ট চ্যানেলে কেউ কিছু লিখবেন না। কারণ আমি ইতিমধ্যে অনেকের মেসেজ ডিলিট করেছি অ্যানাউন্সমেন্ট চ্যানেল থেকে অর্থাৎ টেলিগ্রামের অ্যানাউন্সমেন্ট চ্যানেল থেকে। তো ওইখানে কোনো লেখালেখি করবেন না। লেখালেখি করবেন জেনারেল যে চ্যাটের জায়গাটা আছে ওখানে। আর সাপোর্টের বিষয়টা হচ্ছে কোনো সমস্যা থাকলে কিংবা কোনো কিছু বলার থাকলে প্রজেক্ট সম্পর্কে সেই কথাগুলো বলবেন। তো এই বিষয়গুলো একটু মেইনটেইন করবেন। আর অ্যানাউন্সমেন্ট চ্যানেলের কথা যেটা বললাম সেটাও একটু মেইনটেইন করার চেষ্টা করবেন। কারণ আমরা আমাদের কয়েনের ক্ষেত্রে আসলে প্রফেশনালিজমটা একটু বজায় রাখার চেষ্টা করছি। কারণ এত বড় একটা প্রজেক্ট। সো প্রফেশনালিজম খুবই ইম্পোর্টেন্ট আমাদের জন্যে। তো এই তো আর আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আ আর একটা বিষয় হচ্ছে আম গতকাল রাতে অ্যানাউন্সমেন্ট চ্যানেলে যা দাদা দেখিয়েছেন। তো এই ধরনের চিন্তাভাবনা যদি কেউ থাকেন আ সেটা যেকোনো দেশেরই, এই ধরনের চিন্তাভাবনা যদি কোনো মানুষ পোষণ করে থাকেন, মানে দেশি বিদেশি যেই হন না কেন, সসম্মানে এই কমিউনিটি থেকে চলে যাবেন। কারণ এই কমিউনিটিতে এই ধরনের মানুষদের আসলে জায়গা নেই। কারণ আমরা আসলে ভদ্র মানুষ, তো অভদ্রতা পছন্দ করি না আরকি। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ। আমার এখান থেকে সম্ভবত একটু এই ইকো যাচ্ছে। বাবু একটু দুষ্টামি করছে। এটার জন্য আমি দুঃখিত। আসলে আজকে বাসায় কেউ নেই আরকি। যার কারণে আচ্ছা। ওয়েল থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর করে নয়ন ম্যাম গুছিয়ে কথাগুলো বলার জন্য। এবার যাবো আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের কাছে। ধন্যবাদ প্রিয় ভাই। আমার কথা শোনা যাচ্ছে? এই তো সুমন ভাই বেশ পরিষ্কার। আ আচ্ছা আমাদের এটা তো ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসেরও অর্ধেক প্রায় শেষ। তো আমাদের টার্গেট ডিসেম্বর সিজন 4 চললো এই বছর ধরে। তো এটা অফিসিয়ালি আজকে শেষ হবে। আমি গত সপ্তাহেই বলেছিলাম। পোস্টেও টাইটেলে লিখে দিয়েছিলাম। তো আজকে অফিসিয়ালি শেষ হতে যাচ্ছে। আমাদের আ ফলাফল আগামী ২ সপ্তাহের মধ্যে আমরা ২ টো কাজ করব। এক হচ্ছে সবচেয়ে বেশি কারা পাওয়ার আপ করলো এবং বেশি পার্সেন্টেজ কারা পাওয়ার আপ করলো এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব এবং সেলিব্রেট করব। আর হচ্ছে আগামী ২০২৫ থেকে
সিজন 5 চালু হবে। দাদার সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে। দাদা ওটা চালু রাখতে বলেছেন। তো আমরা সিজন 5 এ যাবো খুব শীঘ্রই। আর এবছরে অনেকেই খুব বড় অ্যামাউন্টের পাওয়ার আপ করছে, যেটা খুবই ভালো ছিল। আর সবচেয়ে ভালো ব্যাপার যেটা, যে অনেক ইউজার রেগুলার পার্টিসিপেট করছে পাওয়ার আপ কনটেস্টে। তো সবকিছু ভালো ছিল। আর কমিউনিটি আবিসু অ্যাক্টিভিটিসটা একেবারেই কম। এসবিডি আসার পরেও খুবই কম ছিল, যেটাও একটা ভালো দিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যানাউন্সমেন্টটা আমি এখন দিব, সেটা হচ্ছে ম্যান্ডেটরি যে টাস্ক আপনারা ডেইলি করেন, সেখানে কিছুটা চেঞ্জ আসবে। আমি ১ম দিকে যেদিন অ্যানাউন্সমেন্ট দিলাম, সেদিন আমি একটা ব্যাপার মেনশন করছিলাম যে, কমিউনিটিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টাস্ক আসবে এখন থেকে। মানে কন্টিনিউয়াসলি ম্যান্ডেটরি টাস্ক গুলো থেকেই যাবে। আর নতুন কোনো টাস্ক যদি আসে, আপনারা সেম লিংকে ঢুকেই আপনারা ওখানেই দেখতে পারবেন যে নতুন কোনো লিংক বা নতুন কোনো টাস্ক। আপনাদেরকে আলাদাভাবে কষ্ট করতে হবে না। লিংক আপনাদের ওই একটাই। তো সুপার ওয়ালকের যে একটা অ্যানাউন্সমেন্ট আমরা দিছিলাম গত ৩ সপ্তাহ আগে। দুঃখজনক ব্যাপার হচ্ছে ৩ থেকে ৪ জন পার্টিসিপেন্ট আমরা পাইছি। তো তারা আমাদের সাথে কোলাবোরেশন করতে আসলো, বাট আমাদের এখান থেকে আশানুরূপ একটা রেজাল্ট তাদেরকে দেখাতে পারলাম না। এটা খুবই খারাপ একটা ব্যাপার ছিল আমাদের জন্য। তো যার কারণে একটু হার্ড লাইনে যেতে হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের মতোই ১ম এ হয় না, তারপর হার্ড লাইনে যেয়ে সমাধান করতে হয়। তো ম্যান্ডেটরি টাস্কের মধ্যে একটা টাস্ক রিপ্লেস করে সুপার ওয়ালকের ওইটা ম্যান্ডেটরি করা হবে। আর আ যেটা এক্সিস্টিং যেটা আছে ওটাও থাকবে। নিচে যেহেতু আরো অনেক টাস্ক আছে সেখানে থাকবে। তো যাই হোক, গাইডলাইনটা আমি দিয়ে দিব। আ তবে প্রত্যেককেই সুপার ওয়ালক অ্যাপটা ইনস্টল করতে হবে এবং ডেইলি টাস্কের মধ্যে কিভাবে আপনারা ওটার প্রুফ দিবেন সেটা আমি টাস্কের মধ্যেই লিখে দেব। ওখান থেকে আপনারা দেখতে পারবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট আকারেও জানাইয়া দেব আপনাদের। আশা করি ব্যাপারটা খুব বেশি কঠিন হবে না আপনাদের কাছে। খুবই সহজ হবে। রেগুলার টাস্ক, সিম্পল ব্যাপার। জাস্ট অ্যাপটা রাখবেন ফোনে। আর যা করতে হবে আমি সেটা জানায় দেব। তো এটাই ছিল আজকে আমার বলার। আর পাওয়ার আপ কনটেস্টের রেজাল্টের ইয়েটা আমি একটু পরেই পাবলিশ করতেছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই। আচ্ছা, আপনারা এখন পর্যন্ত সুপার ওয়ালক অ্যাপটা কে হচ্ছে ইনস্টল করেছেন? ওকে, সুপার ওয়ালক, ইয়েস। আচ্ছা, আমি রেগুলার হাঁটাহাঁটি করি। ইতিমধ্যে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। ফিটনেস নিয়ে একটু আসলে আচ্ছা, আমি রেগুলার চেষ্টা করছি হাঁটাহাঁটি করার জন্য। আমি যারা ফিটনেস সচেতন মানুষ আছেন, তারা যখনই হাঁটাহাঁটি করছেন, সেটা হোক ঘরের ভিতরে বা ঘরের বাহিরে বা ইনডোর, আউটডোর যেকোনো কাজে যখনই আপনারা যাচ্ছেন, জাস্ট করে অ্যাপটা ইনস্টল করে অ্যাপটা ইয়াতে থাকি, জাস্ট অ্যাপটা ওপেন করে লোকেশনটা অন করে আপনি জাস্ট হাঁটাহাঁটি করবেন। অ্যাপ অটোমেটিক হচ্ছে আপনার ইয়াগুলো কাউন্ট করে ফেলবে। আর এখান থেকে কিন্তু একটা আর্নিং এর ওয়ে আছে। তো আশা করা যায় আমরা বিস্তারিত হচ্ছে আ সুমন ভাইয়ের পোস্টে ইতিমধ্যেই পেয়েছি। আবারও নতুন যে সিস্টেমটা ইনক্লুড করবে, সেটাও হচ্ছে আমরা তার পোস্টের মাধ্যমে দেখতে পারবো। তবে আ খুব সুন্দর ব্যাপারগুলো কিন্তু জাস্ট হাঁটাহাঁটি করে ইনকাম করা যায়। ইউ জাস্ট ইমাজিন? তো এটা কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার। তো আমরা মনে করি এটার খুব ভালো একটা রেজাল্ট পাবো। তো আপনারা সবাই এখনো যারা অ্যাপটা ইনস্টল করেননি, আশা করা যায় করবেন তো নাকি? যারা লাইভলি শুনছেন। ওকে। ঠিক আছে। এটাই ছিল আমার তরফ থেকে বলার। আগামী সপ্তাহ থেকে হচ্ছে সেটার বাস্তবায়ন দেখব আমরা আশা করি। একদম ঠিক বলেছেন। এরপর বউশালী সবার মোবাইলে দিয়ে দেব। ওকে, দ্যাটস গুড। সো ওয়েল কাম টু দ্যা মেইন পয়েন্ট। সেটা হচ্ছে এবার যাবো আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে।
হ্যালো আরিফ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। হচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আরিফ ভাই। আচ্ছা, আমার নেট ল্যাগ করতেছিল এইজন্য। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা ২ টি বিষয় আমি স্পষ্ট একটু জানাই সবাইকে। অনেকে বলেছেন। প্রথমত হচ্ছে যে আমাদের কমিউনিটির নজর দিবেন। আমি কি বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই সবাই জানেন সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে। এটা ফার্স্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস। আমি দেখতে পাচ্ছি নিশ্চয়ই অনেক ইউজার আছেন যারা আসলে আগে ছিলেন না, রিসেন্টলি আসার চেষ্টা করতেছেন কিংবা এরকম। হ্যাঁ, কারণ যেহেতু এসবিডি পে আউট হয়েছে এই উইকে হয়তো বা প্রেশার কম ছিল, সামনে অনেক ইউজার আসবেন নতুন, সুতরাং পুরাতন ইউজার আছেন তারা যদি তাদের অ্যাক্টিভিটিসটা বজায় রাখেন, বিশেষ করে সুপার অ্যাক্টিভ লিস্টে 2টা করে সাপোর্টের ব্যাপারে ভালো হবে আর কি। তো এটাই বলা ছিল, আর বেশি কিছু বলে না। আর স্টিমেটের কোনো ইন্টারফেসে যদি আপনারা চান এটা করা হোক, তাহলে আমাকে একটু বলবেন এই চেঞ্জটা, কিংবা হচ্ছে রিসেন্ট যে চেঞ্জগুলো আসছে এগুলো যদি কোনো পরিবর্তন করতেছেন কিংবা হচ্ছে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে জানাবেন। আমি ডেপ টিমের সাথে সরাসরি কথা বলে এ বিষয়ে আমরা পদক্ষেপ নেব। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। আমারও ঠিক একই কথা। দেখেন, এখানে আসলে মূলত আমরা আসছি কিসের জন্য? এখানে এতগুলো মানুষের সঙ্গে যে আমাদের সকলের পরিচয় হইছে, সেটা হচ্ছে কিন্তু একটা কারণেই পরিচয় হইছে যে আমরা এখানে কাজের জন্য আসছি। সো ইটস নট লাইক অ্যাজ Facebook। তো ব্যাপারটা হচ্ছে আ আমরা আসলে প্রত্যেকটা রিলেশন গুলোকে, সম্পর্কগুলোকে এমনভাবে গুলিয়ে ফেলি, সবকিছু করে ফেলি। সমসাময়িক যে অবস্থাটা চলছে, সেটা খুবই বিব্রতকর এবং হেজিটেটেড, এবং সবার জায়গা থেকে সবাই একটু হচ্ছে বেশ, কি বলবো? আসলে আমি কি বলতে চাচ্ছি সেটা হয়তো আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আ উগ্র মানসিকতা রাখা যাবে না। কারণ কাজের জায়গায় আসলে উগ্র মানসিকতা থাকলে ব্যাপারটা একটু আসলে খুব খারাপ দেখায়। ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। আর কাজ নিয়েই যেহেতু আমাদের কাজ, কাজের দিকে ফোকাস করাই মূল বিষয়। তার বাইরে আসলে আ অন্য আ হাবিজাবি এসব দিকে আসলে কনসেনট্রেট করার মতো সময় আসলে এখানে কারো হাতেই নাই। তবে আমি মনে করি আ তারপরেও যারা চিকন পিনের বুদ্ধি ইউজ করতে চান, তাদেরকে বলব প্লিজ এসব পরিহার করুন। সবাই শান্তিতে থাকি, ভালো থাকি, কাজ করি। আর এটা আসলে আমার অফ টপিক কথা ছিল। এখন একটু কাজের কথা বলি। সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আ কেননা বিগত সপ্তাহে, মানে এতদিন থেকে প্রায় ৪৭-৪৮ টা সপ্তাহ থেকে আমি আ টুইটার অফ দ্য উইক ওই কাজটা করছিলাম। তো সেখানে একটা জিনিস সবাইকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই হচ্ছে ৬ টা ৭ টা করে পোস্ট করেন। আ দেখা যাচ্ছে যে আমি কিন্তু আ যখন হচ্ছে রিপোর্টটা করতে বসি, আ তখন হয়তো আপনার পোস্টটা কিন্তু দেখাচ্ছে ৬ টা বা ৫ টা। কিন্তু আপনি যে ওভার দ্য নাইট বা মাঝরাতে গিয়ে, মিডনাইট এ গিয়ে বা অন্য কোনো সময় যখন পোস্ট সাবমিট করেন, সেটা কিন্তু তখন তাৎক্ষণিক আমার কাছে বটে কিন্তু আসে না। তো বটে আমার কাছে যেটা আসে, আমি কিন্তু সেইভাবেই রিপোর্ট করার চেষ্টা করি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে হচ্ছে আমাদেরটা কেন কাউন্ট হয় না? কাউন্ট হবে। ওই যে যদি আপনি মনে করেন বুধবারের খুব সন্ধ্যার মধ্যেই দ্রুত হচ্ছে পোস্ট গুলো করে ফেলে দেন। তাহলে দেখবেন যে আপনাদের রিপোর্ট গুলো আমার হচ্ছে পোস্টের ইয়াগুলো আ আমার হচ্ছে কাছে চলে আসবে। সো ওয়েল, এই সপ্তাহে ম্যাসিভ মানে দুর্দান্ত সবার পারফরম্যান্স ছিল। নিয়ার অ্যাবাউট ৩০০ টার কাছাকাছি পোস্ট ছিল। আর অনেক সক্রিয় ইউজার ছিল ৫৩ জনের মতো। আর একদম ফাইনাল পর্যায়ে ছিল ২৪-২৫ জন। আশা করা যায় আগামীকাল দাদা হচ্ছে রিপোর্ট পাবলিশ করলে আপনারা তখন দেখে নিবেন। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে
এই ধারাবাহিকতায় বজায় থাকুক। হয়তো গতকাল রাত থেকে হুট করে এসপিডি বন্ধ হয়ে গিয়েছে। তবে আ আরিফ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে যতদূর আমি জানি যে মার্কেট যে পর্যায়ে আছে এই পর প এটা যদি স্টেবল থাকে তাহলে আবারও পুনরায় প্রিন্টিং শুরু হবে। তো আশাহত হওয়ার কিছু নাই। আশা করা যায় যে আমরা আ এসবিডি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তো আশাহত হওয়ার কিছু নাই। আ খুব শীঘ্রই আমরা আসলে উম ভালো কিছুর মুখ দেখব। আর পুশ নিয়ে যে টাস্ক গুলো থাকে প্রতিনিয়ত সেগুলো কিন্তু করতেই হবে। আর আমার জায়গা থেকে আপনাদের পোস্ট গুলোতে সেটা হোক পুশের বা হচ্ছে হোক আ আপনাদের পোস্ট প্রমোশন এর যে পোস্ট গুলো থাকে এগুলোতে রিঅ্যাকশন পান কি? আচ্ছা আগে কিন্তু আমি ২ টা আইডি থেকে দিতাম। একটা হচ্ছে আ আমার ব্যক্তিগত আইডি থেকে, আরেকটা হচ্ছে আমাদের কমিউনিটি আইডি থেকে। তবে আমি অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনাদের এক্টিভিটিস এত ভালো হইছে, যার কারণে আমি এখন আর আমার নিজের আইডিতে ঢোকার সময় পাই না। মানে একদম ট্রুলি বলতেছি। কারণ আমি এটাই চাচ্ছিলাম যে দিন শেষে কারণ কারণ আমি যখনই কমিউনিটি আইডি দিয়েই ঢুকি, এত পোস্ট এসে যায় সামনে যেটা মানে চিন্তার বাহিরে। তো দিন শেষে আমার যে নিজের একটা ব্যক্তিগত আইডি আছে সেটা আমি ভুলেই গেছি। ওকে, আমিও Facebook বাদ দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই কাজে মনোনিবেশ করেন। আর এই ধারাবাহিকতা বজায় রাখেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। সবার সামনে ভালো হোক, মঙ্গল হোক এই কামনাই করছি। সো ওয়েল আমরা চলে যাব এবার আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ের কাছে। হ্যালো শুভ ভাই, আমার কথাটি শোনা যাচ্ছে? এই তো সিয়াম ভাই বেশ ক্লিয়ার। ধন্যবাদ শুভ ভাই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অ্যাডমিন ভাই বোনেরা যেসব বিষয়গুলো কথা বলে গেলেন, বিশেষ করে গতকালকের যে বিষয়টা, এই বিষয়টা আপনারা সবসময় একটু সেনসিটিভ থাকার চেষ্টা করবেন। অনৈতিক বা এ ধরনের কোনো কাজের সাথে জড়িত থাকবেন না, এটা আমি একান্তই আপনাদের কাছে অনুরোধ করছি। আমাদের এই কমিউনিটির পরিবেশ যাতে সবসময় ভালো থাকে, এটার জন্য আপনাদের সকলকেরই এক হয়ে সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে। এখন কাজের কথায় আসি। প্রথমে লেভেল ৩ ৪ এবং লেভেল ৫ সম্পর্কে কিছু কথা বলি। লেভেল ৩ এবং ৪ এ ক্লাস নেওয়ার মতো কোনো ইউজার নেই। তবে লেভেল ৪ উন্নীত হয়েছে এমন বেশ কিছু ইউজার রয়েছে, যাদের ফাইনাল ভাইবা লেভেল ৫ আ এই সপ্তাহে নিয়ে নেওয়া হবে। আমি সবার সাথে কথা বলে একটি সময় অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। আর কমেন্ট মনিটরিং লিস্টে যারা আমার লিস্টে ছিলেন, তারা মোটামুটি সকলেই অনেক ভালো করেছেন। তবে দ্রুত এবং খুব বেশি কমেন্ট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বানানগুলো ভুল হয়ে যাচ্ছে। বিশেষ করে ভয়েস টাইপিং এর ক্ষেত্রে অনেক আ ওয়ার্ড বা সেন্টেন্স গুলোই বিকৃত হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো বারবার বলা হয়। আপনাদেরকে খুব বেশি কমেন্ট করতে হবে না। শুধুমাত্র কমেন্টের গুণগত মানগুলো আপনারা ঠিক রেখে কমেন্ট করে যাবেন। আর প্রমোশনের বিষয়গুলো যেটা ইতিমধ্যে সবাই বলছে, এটাই আমি বলতে চাইছিলাম, নোট করে রাখছিলাম অবশ্য। যে আমরা যখন কিউরেশনে যাচ্ছি তখন দেখি যে আসলে আপনারা ডেইলি টাস্ক গুলো করেননি। পরবর্তীতে যখন আমরা রাতে বা অন্য কোনো সময় চেক করতে যাই তখন দেখছি আবার আপনারা প্রমোশন গুলো করে দিছেন। তো এই বিষয়গুলো একটু মানে পোস্ট করার আগে এগুলো করে নিবেন। পোস্ট করার পরে এগুলো জাস্ট স্ক্রিনশট গুলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে এবং আমাদের জন্যও সুবিধা হবে। আরো কিছু বিষয় আছে, যেমন সবাই তো প্রমোশন করতেছেন। কিন্তু আসলে প্রমোশনের যে কথাগুলো বা যে সেন্টেন্স গুলো আপনারা লিখতেছেন, এগুলো কিন্তু আসলে খুব বেশি একটা কোয়ালিটিফুল হচ্ছে না। আপনারা চেষ্টা করবেন একটু নিজেদের ক্রিয়েটিভ আইডিয়া চিন্তা করে ২-৩ লাইনের বেশি লেখার দরকার নাই। কিন্তু যাতে ইউনিক হয় বিষয়গুলো এবং দেখতেও যাতে ভালো লাগে, এভাবে প্রমোশন করার চেষ্টা করবেন। আমরা সকলে মিলে এই পুশ টোকেনকে অনেক দূরে নিয়ে যাব। এটাই আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার ডাকছি আমাদের সকলের প্রিয় কিংপ্রোস দাদাকে। শুভদা, আমার কথা শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার ভাই। আচ্ছা, নমস্কার সবাইকে। শুরুতে টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট নিয়েই কথা বলবো। এই সপ্তাহ দুজনকে পাঠানো হয়েছে অ্যাক্টিভ লিস্টে, কিন্তু কজনকে পাঠানো সম্ভব হয়নি। হচ্ছে আপনারা কি করছেন, হয়তো কন্টিনিউয়াস পোস্ট করছেন, কিন্তু অ্যাক্টিভিটিসটা ধরুন সব জায়গার অ্যাক্টিভিটিসটা কিন্তু সমান থাকছে না।
এবার যারা যাবেন না, অবশ্যই অ্যাক্টিভ লিস্টের পাবলিশ হবে কয়েকদিন পর। যারা যাবেন না এই সপ্তাহে তারা বুঝবেন যে আপনাদের কিছু না কিছু অ্যাক্টিভিটিস কম আছে। যারা অনেক পুরনো যারা ফিরছেন তাদের ডিসকর্ড অ্যাক্টিভিটিস কম আছে। এখন বোঝা যাচ্ছে না যে তারা অ্যাক্টিভিটি কি কি কারণে হচ্ছেন। কারণ যদি আপনারা বলেন যে আপনারা অ্যাক্টিভ হবেন, তারপরে আপনাদের ডিসকর্ডে আপনাদেরকে দেখা যাচ্ছে না, তাহলে তো আমরা বুঝতে পারবো না। কারণ আপনাদের শেষ মেসেজ হয়তো অনেকে 2 মাস 3 মাস পরে রয়েছে, তারপরে হয়তো 4-5টা কথা বলেছেন। এবার সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটিসটা কমই, তুলনামূলক বোঝাই যায় না যে আপনারা রয়েছেন কমিউনিটিতে, অন্যরা কেউ বুঝতে পারছেন না। এবার সেক্ষেত্রে আপনারা ধরুন এসে যে বিভিন্ন ধরনের আহ, আমাদের যে স্টিমিটে যে কমিউনিটি রয়েছে সেখানেও কমেন্ট সংখ্যাটা খুব কম। সেখানেও আপনাদের অ্যাক্টিভিটিস সেখানেও কম থাকছে। তো এই ব্যাপারগুলো যদি শুধরে নেওয়া সম্ভব হয়, অ্যাক্টিভিটিসটা শুধরে নেওয়া সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু টেম্পোরারি ইনঅ্যাক্টিভ থেকে অবশ্যই অ্যাক্টিভ লিস্টে যাওয়াটা অনেক সহজতর হবে। তারপরে লেভেল 1-এর আপাতত 2জন ইউজার রয়েছে, তাদেরকে ক্লাস নিয়ে নেওয়া হবে এর মধ্যেই। হ্যাঁ, এবং পরবর্তীতে আপনারা যখন খোলা যদি হয়, যে যেহেতু এখন আপাতত বন্ধ রয়েছে, তখন কিন্তু এই ক্লাসের কন্টিনিউটিটা চলতে থাকবে। আর আরেকটা শেষে এসে বলবো যে নতুন আপনাদের তো কন্টেস্ট ঘোষণা করা হয়েছে। শীত চলেই এসেছে। শীতের এখন কিন্তু একটা কনজাংশনে রয়েছে, একটা মধ্যস্থতা রয়েছে, যেখানে কিন্তু অত বেশিও এখনো শীত পড়েনি। আবার আবহাওয়াটা কিন্তু সারাদিন বেশ সুন্দর থাকে। ভোরবেলায় অনেক বেশিরভাগ গ্রামের দিকে এখন কুয়াশা পড়ছে। হ্যাঁ, কলকাতা যদি পলিউশন বেশি কুয়াশার থেকে, এখন তার সাথে সাথে যে শীতের যে একটা আমেজ থাকে সেটাও কিন্তু যথারীতি ঢুকে গেছে। আর আপনারা প্রকৃতি দেখুন, শীতের সময় অনেক রকমের প্রচুর খুব ভালো খাবার দাবারও হয়। সেই জায়গা থেকে মেলাও হয়। এবার আপনাদের চোখে আপনারা শীতকে যেমন ভাবে দেখেন, সেই হিসেবে আমরা ফটোগ্রাফি আপনাদের কাছে চাইছি। আমাদের সবার কাছেই যেহেতু খুব অনেকেই রয়েছে যে খুব ভালো ফটোগ্রাফি করে, আমাদের কর্মসূচিতে অনেক ভালো ভালো ক্যামেরা রয়েছে। কারণ আপনারা যদি মনে করেন যে পুরোনো কন্টেস্ট গুলোতে, এবার আশা করব, এবং যাদের কাছে দেখুন কি ভাবে দেখছেন সেটাও কিন্তু একটা ম্যাটার করে। ক্যামেরা মোটামুটি মোবাইলের ক্যামেরা দিয়েও এখন খুবই ভালো ছবি আসে। আপনি কি নজরে দেখছেন সেটাই শীতকে বা শীতের যে ফটোগ্রাফি হিসেবে, শীতকালীন ফটোগ্রাফি হিসেবে সেটা পোস্ট করবেন। আশা করি আপনাদের, যেহেতু এখন পরিস্থিতি অনেকটা বেটার হয়েছে, মানবিক পরিস্থিতি, এই জায়গা থেকে আপনাদের কিন্তু পূর্ণ অংশগ্রহণ আমরা একটা আশা করছি। তবে এইটাই ছিল, অনেকগুলো কথা বললাম। ধন্যবাদ আপনাকে শুভ থাকার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাই। আচ্ছা, অনেকেই বলছে শীত তো পড়েনি। সো আচ্ছা, শীত পড়েনি আসলে এটা আসলে কিভাবে বুঝবো? কারণ আমি প্রচুর ঠান্ডার মধ্যে আছি। আর আশেপাশের ওয়েদার অনেক কমপ্লিকেটেড। তো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এটাই হচ্ছে বিষয়। আশা করা যায় যে এই ৭ দিনের মধ্যে যাদের ওখানে শীত পড়েনি তাদের ওখানেও শীত পড়ে যাবে। না হলে শীত আশেপাশে যদি আ আ শীতের কোনো এলাকা থাকে সেখানে চলে যেতে পারেন। এটা হচ্ছে বিষয়। এই দেখেন ওয়েদারের কি অবস্থা। মানে ১ হাত সামনে দেখা যাচ্ছে না। আচ্ছা ওয়েল থ্যাংক ইউ সো মাচ কিং ক্রস ভাই অনেক সুন্দর করে পুরো ব্যাপারটা আরকি বলার জন্য। এবং আমরা বিশ্বাস করি যে আ সবাই অংশগ্রহণ করবে এবং আমরা দুর্দান্ত কিছু ফটোগ্রাফি দেখতে পারবো এই কনটেস্ট এর মাধ্যমে। সো ওয়েলকাম টু দ্য মেইন পয়েন্ট। এবার যাচ্ছি আমাদের সকলের প্রিয় তানজিরা ম্যামের কাছে। তানজিরা ম্যাম লিখে জানানোর চেষ্টা করবে তার পুরো এক্সপেরিয়েন্স টা। আচ্ছা, আমরা সবাই একটু স্ক্রিনে তাকাই। আ আজ অনেক কষ্ট নিয়ে আমার শেষ কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে আপনারা অনেকেই জানেন আমাদের প্রাক্তন মডারেটর রূপককে নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, সে অন্যায় করেছে। অথচ তার কারণে বারবার আমি অপমানিত হচ্ছি। নানান ধরনের কথা তার কারণে শুনে আসছি। তার কারণে অনেকেই আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। অথচ তার এই অন্যায়কে আমি কখনোই সাপোর্ট করিনি। আমি আর এগুলো সইতে পারছি না। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি কমিউনিটি ছেড়ে চলে যাব। দীর্ঘদিন কাজ করেছি কমিউনিটিতে।
তাই এখন আপনাদেরকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও ছেড়ে যেতে হবে। আপনাদের কারো মনে কষ্ট দিলে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আ আরেকটি কথা, যেহেতু এ সপ্তাহে বেস্ট ব্লগার বাছাইয়ের দায়িত্ব আমার ছিল, তাই আমি আজকে এই পোস্টটির মাধ্যমে আ শেষ করে দিব আমার কার্যক্রম বাংলা ব্লগ কমিউনিটিতে। সবাই ভালো থাকবেন। অনেক আ ধন্যবাদ সকলকে। আচ্ছা, এই মতামতের প্রেক্ষিতে আসলে আমি কি বলবো আসলে আমার কিছু বলার নেই। তবে এতটুকুই বলব যে তানজিলা ম্যাম নিজেকে আ আরেকটু ধৈর্যশীল করুন এবং দাদা যে কথাগুলো বলেছে আ সেখানে একটু হচ্ছে আ মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আমার মনে হয় ব্যাপারটা যদি একটু পজিটিভলি নিতেন, এতটুকুই। আর আমার কোনো আচরণে ওয়েল সো কাম টু দ্য মেইন পয়েন্ট। ওকে, আসলে আমরা কাউকেই হারাতে চাই না। আমরা সবাইকে নিয়েই থাকতে চাই। আ এটাই হচ্ছে বিষয়। আসলে লাইভ অনুষ্ঠানে এটা আসলে কিভাবে কন্টিনিউ? ওয়েল সো কাম টু দ্য মেইন পয়েন্ট, সেটা হচ্ছে আচ্ছা, একটা awkward সিচুয়েশন তৈরি হয়েছে। সো আ আমরা একটু কাজের কথায় আসি, ওকে? সো কাজের কথাটা ও আচ্ছা, আমাদের দুটো হচ্ছে কিউরেশন সার্ভিস আছে। সেটা আপনারা সকলেই জানেন। সেটা হচ্ছে এবিবি কিউরেশন আর হচ্ছে হিরোইজম। আপনাদের যে আইডিয়াল এসপি গুলো আছে সেগুলো আরকি অহেতুক ফেলে না রেখে আপনারা চেষ্টা করবেন আচ্ছা, অহেতুক ফেলে না রেখে আপনারা আপনাদের আইডিয়াল এসপি গুলো সেখানে আ ডেলিগেশন করতে পারেন। কেননা আমাদের ডেলিগেশন ভিত্তিক কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। সো আপনারা এই কাজটা করতে পারেন। আর তাছাড়া নতুন ইউজার আপাতত নেওয়া বন্ধ আছে। আপনারা কিন্তু হচ্ছে যারা গেস্ট ব্লগার আছেন, যারা পুরনো ইউজার আছেন, যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন থেকে আছেন, তারা চেষ্টা করবেন প্রতিটা কাজ বেশ সাবলীল এবং যত্ন সহকারে করার জন্য। আর তারপরের ব্যাপার হচ্ছে আচ্ছা, এবিবি চ্যারিটির যে বিষয় সেটা হচ্ছে আপনারা কিন্তু জানেন যে প্রত্যেক বুধবার দিন রাত্রিবেলা করেই কিন্তু হচ্ছে আ আমি কিন্তু আমার জায়গা থেকে চেষ্টা করি সেটা হচ্ছে সবাইকে জানানোর জন্য যে আ চ্যারিটির বিষয়টা আপনারা চাইলে যেকোনো অ্যামাউন্ট হচ্ছে ডোনেশন দিতে পারেন। আবার মন চাইলে পোস্টের মাধ্যমে বেনিফিশিয়ারি দিতে পারেন। আর রবিবারের আড্ডার যে ব্যাপারটি সেটা হচ্ছে আ এখন থেকে কিন্তু আবারও নতুন গেস্ট নিয়ে আসা হবে। মানে এই সপ্তাহ থেকে। আ আপনারা অবশ্যই আমাদের সিয়াম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। সিয়াম ভাই বা কিংক্রস দা যারা এখনো গেস্ট হিসেবে আসেননি। আ জীবনের গল্প না, সরি, বেসিক যে আড্ডা পর্বটা থাকে, ওখানে যারা এখনো আসেননি তারা অবশ্যই সিয়াম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। সিয়াম ভাই অ্যানাউন্সমেন্ট দিবে। আপনাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করবে। আপনারা সিয়াম ভাইয়ের সঙ্গে কথা বললেই আ আমরা হচ্ছে আপনাদেরকে স্টেজে নিয়ে আসতে পারব। প্রথমত স্টেজে আসলে আপনার জন্য যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনিও যেমন হচ্ছে একটা সম্মানই পাবেন, তেমনটা যারা শ্রোতা বন্ধুরা থাকে আ তারাও কিন্তু একটা হচ্ছে আ জিলাপি খাওয়ার পয়সা পাবে। ওকে? যার হোল ক্রেডিট আমাদের প্রতিষ্ঠাতা।
ওয়েল কাজের কথায় আসি, তাই সেটা হচ্ছে এবিভি ফান, ফান করে আর্ন করুন। প্রতিনিয়ত যে সকল ফান কোয়েশ্চেন গুলো হয় সেখানে কিন্তু আপনারা কমেন্ট করলেই কিন্তু খুব সুন্দর, সুন্দর যাদের কমেন্ট গুলো সিলেক্ট হয় তারা কিন্তু রিওয়ার্ড পেয়ে থাকেন। আর তাছাড়া এবিভি ফান অল নামে একটা চ্যানেল আছে। সেখানে কিন্তু হচ্ছে আ আপনারা অবশ্যই হচ্ছে আপনাদের কোয়েশ্চেন ড্রপ করবেন। তাহলে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন যদি সিলেক্ট হয় তাহলে সেই পোস্ট থেকে কিন্তু আপনাদের পোস্টে কিন্তু 10% বেনিফিশিয়ারি দেওয়া হয়। আরো একটা কথা সেটা হচ্ছে আ এবিবি ফিচারড আপনাদেরকে প্রতিনিয়ত আ ফিচারড পোস্ট গুলো আ আপনাদের পোস্ট গুলোকেই কিন্তু মনোনীত করা হয়। আ কেননা হচ্ছে আপনাদেরকে প্রতিনিয়তই বলা হয় যে পোস্ট এর কোয়ালিটির দিকে একটু নজর দেওয়ার জন্য, পোস্টটা একটু আ ভালোভাবে করার জন্য, একটু যত্নশীলভাবে করার জন্য। তাহলে হয় কি? দেখা যায় যে আপনাদের পোস্ট গুলোকেই হচ্ছে আ ফিচার পোস্ট হিসেবে মনোনীত করা হয়। তাহলে একটু বাড়তি ইনকাম হয়। গত সপ্তাহেও যারা ছিল যখন এসবিডি প্রিন্ট আউট ছিল 100% তখন কিন্তু বেশ ভালোই আর্নিং হয়েছে। কি বলেন আপনারা? মানে এ কয়দিন যে হচ্ছে এসবিডি প্রিন্ট আউট ছিল, বিগত সময়ের থেকে তো আর্নিং ভালো ছিল। আচ্ছা, যাই হোক হয়তো হুট করেই বন্ধ হয়ে গিয়েছে। আ তবে আশা করা যায় মার্কেট এখন যে পজিশনে আছে এটা যদি স্থির থাকে তাহলে আবারও প্রিন্টিং শুরু হবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। সো অবশ্যই ভালো, ভালো পোস্ট করবেন। ভালো পোস্ট গুলো করলে অবশ্যই কারো না কারো নজরে পড়বে। আর তাহলে আপনাদের পোস্ট গুলো কিন্তু হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। এবিবি ফিচারড এর জন্য। আর তারপরের যে ব্যাপার, তারপরের ব্যাপারটা হচ্ছে আর কোন ব্যাপার নেই। সেটা হচ্ছে আমরা চলে যাবো আমাদের প্রতিষ্ঠাতার কাছে। প্রতিষ্ঠাতার কাছ থেকে কিছু কথা শুনবো। তো এই সময়টা হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতার জন্য। বড়দা। হুম, আগে এই সপ্তাহের এটা একটু বলে নিই। ব্লগার্স অফ ২ হলেন টি সোনিয়া, মহিন আহমেদ, মনিরা 999 আর ফাউন্ডার চয়েস হলেন সাইমা আক্তার। এটা ছিল এই সপ্তাহের আমাদের দাদা টুইটার অফ দ্য ব্লগার উইক। হ্যাঁ, টুইটার অফ দ্য উইক এন এ রকি হলেন এই এটা টুইটার অফ দ্য উইক এবার এন এ রকি 71। এর কিছু কথা বলবো আসলে। আমার বাংলা ব্লগ কমিউনিটির শুরুতে আমি কিছু অ্যাডমিন মডারেটরকে অ্যাপয়েন্ট করেছিলাম যারা ছিল জেনারেল ইউজার। হ্যাঁ, এটা উম, যাচাই বাছাই করে দেখা হয়নি সেভাবে যে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, তারা লোক হিসেবে কেমন, ইভেন তারা কাজ পারে কিনা, কোন ফ্যামিলি থেকে উঠে এসেছে সব কিছুই দেখা হয়নি। জাস্ট একদম নতুন শুরু হয়েছিল, সেভাবেই র্যান্ডমলি কিছু ইউজারকে আমরা আমার বাংলা ব্লগের অ্যাডমিন মডারেটর করে নিই। এর মধ্যে কিছু ইউজার ফ্রড মানে অ্যাডমিন মডারেটর ফ্রড প্রমাণিত হয়েছে, তাদেরকে বের করে দিয়েছি। কিছু ডেঞ্জারাস ছিল এলিমেন্ট, সেগুলো এলিমিনেশন করেছি। এই ডেঞ্জারাস কিছু এলিমেন্টের ভিতর ছিল রূপক। যে আপনারা জানেন যখন পুশ প্রজেক্টটা রান করি তখন আর্লি ইনভেস্টর যেহেতু প্রথম আমার বাংলা ব্লগের অ্যাডমিন মডারেটর হওয়ার সুবাদে প্রজেক্টের খুঁটিনাটি বা প্রথম দিককার ইনভেস্টর হিসেবে এরা সবাই সুযোগ পেয়েছিল। তাই বড় জোর কেউ $2000 কেউ $1000 দিয়ে ঢুকে এখন কোটি কোটি টাকার মালিক। তার একটা অংশ ছিল রূপক, যে ইউজারদের ফান্ডটা তার নিজের ফান্ড হিসেবেই ভেবে উইথড্র করে নিয়েছে। যেটা আমার কথা ছিল যে টিম মেম্বার বা প্রথম আর্লি ইনভেস্টর যারা একদম খুব কম দাম বলতে এখন দাম বৃদ্ধি পেয়েছে 1,80,000% প্রাইস বৃদ্ধি পেয়েছে। তাহলে যখন এন্ট্রি নিয়েছিল তখন শুরুতে এন্ট্রির থেকে এখন তার ফান্ড 1,80,000% গ্রো করেছে। তো এখন যদি একবারে দ্রুত ক্যাশ আউট করে ফেলে, এটা তো মেকানিজম বুঝতে হবে। ক্রিপ্টো মার্কেট হলো অনেকটা ব্যাংকের লিকুইডিটি সিস্টেমের মতো। একই সাথে যদি একটা ব্যাংকের সবাই টাকা তুলতে যায় তাহলে দুনিয়ার এমন কোনো ব্যাংক নেই যে ব্যাংক ফেল করবে না। ব্যাংক দেউলিয়া ঘোষণা করে দিতে বাধ্য হবে।
কারণ ব্যাংকের যেমন সিস্টেম, ক্রিপ্টোকারেন্সি তো তাই। একই সাথে সবাই লিকুইডেট করলে মার্কেটটা শেষ হয়ে যায়। ইভেন বিটকয়েনও যদি সবাই একই সাথে বিটকয়েন ক্যাশ আউট করা শুরু করে, বিটকয়েন ওই $1,00,000 থেকে $1 নেমে যাবে। এটাই হলো সব ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন থেকে শুরু করে ইনভেস্টমেন্ট ব্যাংক ট্যাঙ্ক সবকিছুরই একই সিস্টেম। তারল্যের একটা ব্যাপার থাকে, লিকুইডিটি বলে যেটা। লিকুইডেশনটা একই সাথে করলে মার্কেট পড়ে যায়। এখন 5 কোটি ফুস যখন সে একই সাথে সেল দিতে গেল, তাকে বাধা দেওয়া হলো। বাধা দিলে তখন সে রিয়াক্ট করলো, তাকে বাইর করে দেওয়া হলো। এটা ছিল ঘটনা। এখন 5 কোটি ফুস সে সঙ্গে সঙ্গে সেল দিল, যেটা আপনারা দেখেছিলেন। মার্কেট খুব টপ পজিশন থেকে একদম 50%-এর বেশি ডাউন হয়ে গেছিল। কারণ প্রায় এখনো তো পুশ ছোট, $3.5 লাখ বের করে দিয়েছে ওখান থেকে। $3.5 লাখ বাংলাদেশি টাকা অনেক টাকা, 4 কোটি টাকার কাছাকাছি। এই যে বড় লিকুইডেশন রয়েছে, আর একজন বড় লিকুইডেশন করলে সাথে সাথে প্যানিক সেলার শুরু হয়, তারাও একটা বড় অঙ্কের টাকা বের করে দেয়। সেটা বাধা দেওয়ার কারণে সে শত্রুতা করা শুরু করে। কিন্তু সেটা মেইন কথা না, সেটাও কিছু বলিনি। সে 1.5 মাস ধরে নিজে নিজে পোস্ট করছে, তারা ডাউনভোট দিইনি। গতকাল কেন ডাউনভোট দিলাম? তার কারণটা হলো কি, তার ফেসবুক প্রোফাইল ঘুরে আসলে দেখতে পারবেন। ফেসবুকের প্রায় প্রতিটা পোস্টে হিন্দুদের বাপ মা তুলে গালি দেওয়া হয়েছে। ইন্ডিয়াকে শুয়োরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, ইন্ডিয়ানদের এসব বলে গালিগালাজ করেছে, যা মুখে আনা যায় না যেসব জিনিস। মানে কোন একটা মানুষ, সেটা আমার মনে হয় না, অমানুষ মনে হয় আমার কাছে। কারণ ভদ্র শান্ত ভাবে সেজে থাকতো, আপনাদের সাথে যখন কথা বলতো খুব ভদ্রভাবে কথা বলতো, কিন্তু চূড়ান্ত অভদ্র একটা মানুষ, যেটা আমরা খুব বুঝতে পারি যে এই কারণে। আর প্লাস কি করে, দুটো আইডি চালায়, একটা এআই দিয়ে লিখে পোস্ট করে, সেটা আমি এস্টিমেট টিমকে জানিয়েছি, তারা অ্যাকাউন্ট বসিয়ে দিয়েছে। আর এই আইডিতে ওই প্রথম দিকে স্প্যামিং করতো, প্লাস ওই ছোট ছোট শর্ট পোস্ট 2-3 লাইন লিখে একটা ছবি দিয়ে এরকম পোস্ট করতো। কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, আর কালকে ঘটনা থেকে পরে দিয়ে আমি কাল রাত মানে 2টো না 3টের দিক ডাউনলোড দিয়ে দিয়েছি সব। $65 করেছিল প্রতিটা পোস্ট, সব শূন্য করে দিয়েছে। সেই আগে সকালে আমাকে আবার মেসেজ করেছে একটা ছেলে, যে যার কোনো ইনকাম ছিল না, কিছু ছিল না, তাকে কাজের সুযোগ করে দিয়ে কমিউনিটিতে 3 বছর ধরে লাখ লাখ টাকা ইনকাম করে গেছে প্রতি মাসে মাসে। মাসে তো লাখ টাকার কাছাকাছি ইনকাম করে গেছে। 3 বছর ধরে ইনকাম করে সে আমাকে এখন বলে আসে নাকি গোলামি করেছে আমার। সে যখন হজে যায়, একটা মাস কোনো কাজ করেনি কমিউনিটির, একটা মাস তাকে ফুল সাপোর্ট দিয়ে গেছি আমি। সেটা আমার বাংলা ব্লগ থেকে দিয়েছি, অফস প্রজেক্ট থেকে দিয়েছি, কোনো কাজ না করা পরে। তারপরে হজ থেকে 1 মাসের উপরে, মানে 45 দিন পরে মনে হয় ফিরে, তারপরে কোনো কাজ করিনি, তারপরেও সাপোর্ট পেয়ে গেছে। সে মেসেজে লেখে আমি আমার গোলামি থেকে বের হতে পেরে সে খুশি। মানুষের আমি যতবার দেখেছি, আমার এই রূপকের ঘটনা আমার ফার্স্ট ঘটনা না, এটা মানে খুব সম্ভবত 50 বা 60তম ঘটনা। কারণ যতবার মানুষ উপকার করেছি, উপকার প্রতিদান পাওয়ার পরে লাস্টে যখন সে বেরিয়ে যায়, তখন বুকে একটা লাথি মেরে চলে যায়। প্লাস খুনের হুমকি টুমকিও পেয়েছি অনেক। আর এমন লোকের কাছে আমি উপকার করেছি যে তার হয়তো জীবনে কিছু ছিল না, সে হয়তো কোটিপতি হয়েছে বা তাকে একটা বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিয়েছি, সেও পরে খুনের হুমকি বলতে দিয়েছে। কিন্তু আমাকে ফোন করার দূরের কথা, আমার গায়ে টাচ করারও কারো কোনো ক্ষমতা নেই, সেটা সম্ভব না। তারপরে তো হুমকি দিতে তো সমস্যা নেই, তো হুমকি তো দিতে পারে। এখন আমার কথা হলো, বাংলাদেশি বা ইন্ডিয়ান, যেই যদি কারো ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে বা ইন্ডিয়ানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে, তাকে আমার কমিউনিটি থেকে কাজ করতে হবে না। সে ইন্ডিয়ানও যদি বাংলাদেশিদের বিরুদ্ধে এরকম আজে বাজে কথা লেখে, বাংলাদেশিরাও যদি ইন্ডিয়ানদের বিরুদ্ধে এরকম আজে বাজে কথা লেখে, প্লাস শুধু শুধু ইন্ডিয়ানদের লিখেছে তা না, ধর্ম তুলেও গালি করেছে। হিন্দু ধর্মের নানা রকম, আমি দেখলাম তো, হিন্দুদের আর হিন্দু ধর্ম নিয়ে প্রচুর কটু বাক্য, খারাপ কথা, মুখে আনা যায় না যেসব কথা, এরকম ভাষায় গালিগালাজ করেছে আসলে। তা এরকম লোক তো চেনা যায়নি যে এতটা খারাপ, তা এটা আমি তো কল্পনা করতে পারিনি। এখন কালকে দেখলাম এই ঘটনার পরে, এখন আসে তানজিরা ম্যাডামের ঘটনা। উনি আগ বাড়িয়ে নিজের দিকে নিয়ে নিচ্ছেন, যেটা আমাদের সারপ্রাইজ করেছে। আর কেন সারপ্রাইজ করেছে সেটা বুঝতে বুঝতে পারছি না, তবে আমার যতদূর ধারণা যে উনি রূপকের সাথে কানেক্টেড। রূপককে এভাবে ডাউনভোট দিয়েছে বলে ওনার রাগ হয়েছে, উনি আর কাজ করতে চান না, আমার যা ধারণা এটা। কারণ কোথায় এই ঘটনার উনি প্রতিবাদ করেন, কোনো প্রতিবাদ করেন,
প্রতিবাদ না করে উনি উল্টে বেরিয়ে যেতে চান। তাই এটা আমার কিছু বলার নেই এখানে। উনি বেরিয়ে যাওয়া মানেই হলো উনি সমর্থন করা যে আমি যেটা ভাবছি সেটাই সঠিক। আর এসব জিনিস আমি সমর্থন করি না। অতীতে বহুবার করেছি, যেটা বলেছি যে মানুষকে উপকার করলে আমি জানি যে উপকারের প্রতিদান তো দেবে না, উপকারের স্বীকারও করবে না, উল্টে ক্ষতি করার চেষ্টা করবে, যেটা বলে কৃতজ্ঞ। মানে উপকারের অপকার করার চেষ্টা করে তাদের বলে কৃতজ্ঞ। তো এটা হয়েই আসবে, এটা থামবে না কোনোদিন। এটা তার জিহাদি চিন্তা ভাবনা বিস্মিত করেছে আসলে, এবং বোঝা যায়নি যে চিরদিন সে, মানে এখানে যখন কাজ করতো অতি মধুর বাক্য সবসময়, খুব নরম ভদ্র গোছের, কিন্তু তলে তলে একটা রাক্ষস লুকিয়েছিল। আসলে প্রতিটা মানুষই মুখোশ এঁটে থাকে সমাজে, মুখোশটা সরে গেলেই বোঝা যায় সে কেমন। এটাই কথা ছিল। সবাইকে বলবো যে প্রতিবাদ হোক, কোনো সমস্যা নেই। আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেন, বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করুন, সেটা সেভাবে হোক, মার্জিত ভাষায়, যুক্তিসঙ্গত যুক্তি তুলে ধরে সেভাবে প্রতিবাদ করুন। এই পতাকা ছিঁড়িয়ে ফেলা, এই আগুন ধরানো, এই গালিগালাজ করা, এগুলো কোনো মানুষের কাজ? এটা আপনি ইন্ডিয়ার যদি মনে করেন যে ইন্ডিয়া আপনার দেশে আগ্রাসন করছে, তো আপনি সেইভাবে জবাব দিন, সেভাবে কথা বলুন, ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় যুক্তি যুক্তি তুলে ধরে কথা বলুন। বাংলাদেশে ইন্ডিয়ানদেরও বলি, আপনারা যদি ভাবেন যে বাংলাদেশিরা আপনাদেরকে আহ, আহ, প্রচুর উত্তক্ত করে বা খারাপ ভাষায় গালিগালাজ করে, সেটার উত্তর খারাপ ভাষায় হবে না, সেটাও আপনারা ভদ্র ভাষায় তার রিয়াকশন দেবেন। এখানে কমিউনিটিটা একটা সুন্দর গোছালো কমিউনিটি ছিল, সেখানে যেভাবে নষ্ট করা হচ্ছে সেটা আসলে মানে হতাশার দিকে নিয়ে যাচ্ছে আমাদের। তবে কমিউনিটি বন্ধ হবে না, এ ব্যাপারে আপনাদের অ্যাসিওর করতে পারি। আর সিস্টেমটাও এমন করে দেবো এরপরে, অটোমেটিক মডারেশন, এনগেজমেন্ট এত লাগবে না, এই কমেন্ট মনিটরিং এর চাপ লাগবে না, সবকিছু ইজি করে দেবো একদম। রোবট চালাবে এখন থেকে আর কি, মডারেটর সবাইকে রোবট চালাবে, ভোটও পাবেন অটোমেটিক ফুললি, এবং বেসিস ডেলিগেশন অ্যান্ড পুশ লকিং, এটা ভবিষ্যতে আসবে, এটা আপনারা মাথায় রাখবেন। তবে অ্যাবিউজ কিন্তু উঠে যাচ্ছে না, অর্থাৎ আহ, সব অটো থাকবে বলে যে আপনারা ভাববেন যে এই কপি পেস্ট করবো, এআই তে লিখবো, তাহলে ভুল করবেন। কারণ অ্যাবিউজ ওয়াসার টিম, যদি আমি স্টিমেট ছেড়েও দিই, তো অ্যাবিউজ ওয়াসার টিম অ্যাক্টিভ থাকবে, তাদের আমি একটা সাপোর্ট দিয়ে দেবো, কারণ অ্যাবিউজ করতে দেবো না আমি স্টিমেটে। অ্যাবিউজ করে ইনকাম করতে পারবেন না কেউ, অ্যাবিউজ ছাড়া ইনকাম করতে, অর্থাৎ স্প্যামিং করা যাবে না, প্লাগিয়ারিজম করা যাবে না, কপি পেস্ট করা যায় না, তা করা যাবে না, এআই তে আর্টিকেল লিখে সেটা আবার স্পিন করেও চালাকি করে যাই করেন না কেন ধরা পড়বে না। মোটামুটি এগুলো বাদে আপনারা ভালোভাবে কাজ করুন, কোনো সমস্যা নেই। এখানে আমি যেমন সাপোর্ট দিচ্ছি এরকমই সাপোর্ট দিয়ে দেবো। আর সবসময় একটা জিনিস জীবনের একটা কথা বলে যাই, সেটা আমার বাবাও যেটা বলে গেছে আমিও বলে যাচ্ছি, যে উপকার করবেন কিন্তু এটা মাথায় রেখে যে যার উপকার করছেন সে কিন্তু সুযোগ পেলে আপনার ক্ষতি করতে পারে, এটা ভেবেই উপকার করবেন। এটা যদি আপনি না নিতে পারেন তাহলে উপকার করার দরকার নেই, কারণ উপকার করলে বাঁশ খেতে হবে, এটা হচ্ছে একদম সঠিক কথা। উপকার করলে সে আপনাকে কোনোদিন আপনাকে উপকার করা তো দূরের কথা, আপনার উপকার স্বীকারও করবে না, বরং আপনার ক্ষতি করবে। কারণ কি? কারণ মানুষ কৃতজ্ঞ থাকতে চায় না বর্তমানে। মানুষের মনে যখন কৃতজ্ঞতা বোধটা চলে আসে, তখন যার প্রতি কৃতজ্ঞ তাকেই সে রাইভাল ভাবে বা তাকে সে এনিমি ভাবে, সে তাকে তার ক্ষতি করাটাই তার সে তখন ভাবে যে আমি তার হয়তো গোলাম হয়ে গেলাম, মানে সে আমার উপকার করেছে, আমি এখন তার গোলাম, কি করে আমি তার গোলামি থেকে মুক্তি পাবো? একটাই উপায় আছে, যে তাকে একটা বড় বিপদে ফেলানো বা তার ক্ষতি করা। এটা এখন মাথায় রাখতে হবে, এটা সব জায়গায়, সব দেশে, সব জায়গায় চলে। আর মানুষ চেনা যায় না কোনোদিন, মানুষ চেনা খুব কঠিন। প্রত্যেকটা মানুষ মুখোশ এঁটে থাকে, এবং কেউ এক এক রকম মুখোশ আটে, কেউ আহ ধর্মের মুখোশ আটে, কেউ ভদ্রতার মুখোশ আটে। মুখোশ দেখে মানুষ বিচার করা অসম্ভব। এটাই ছিল। তো হার্ট হয়েছে খুব এই কারণে যে রূপককে আমি আমাদের অ্যাডমিন মনিটরদের অনেকের চাইতে বেশি বিশ্বাস করতাম এবং ভালোবাসতাম বেশ। ইভেন আমাদের অ্যাডমিন মনিটরদের মতে অনেক, যেমন শুভ ভাই থেকেও আমি রূপকের পরে রিলাই করেছি বেশি, রূপককে ভালোবেসেছি বেশি, এই জন্য আমি
তাকে সাপোর্ট দিয়েছে বেশি। যখন সে 1 মাস 1.5 মাস কাজ করেনি তখনও তাকে সাপোর্ট দিয়েছে। কিন্তু ব্যাপারটা, এবং তাকে এটাও বলেছিলাম যে সে ফার্স্টে তখন পুরুষে তখন দাম একটু বেড়েছিল, সে এখন যে দাম তার 30 ভাগের 1 ভাগে পুরো সেল দিয়েছিল। তখন আমি তাকে বকাঝকা করে ফেরত এনেছিলাম যে এত কম দামে সেল দিচ্ছেন, পরে তো দাম বাড়বে। সে সেটাকে আরো বেশি লোভে পড়ে সেটা ইয়ে করেছে। এখানে আমাদের অনেক বড় বড় আরো ইনভেস্টর আছে, আর্লি ইনভেস্টর, কেউ তো ওরকম বড় সেল দেয়নি। তারা আস্তে আস্তে একটা প্রজেক্ট দাঁড় করাতে অনেক টাইম লাগে। এখানে তো ইনভেস্টর কম, আমরা তো সবাই নিজেদের একটা কমিউনিটি, এখানে আমাদের টাকা করিও আমাদের ইনভেস্টর অত বেশি না। বাইরের কিছু ইনভেস্টর ঢুকেছিল, তারা এত বেশি দাম পড়া থেকে বেরিয়ে গেছে। আমার মনে আছে যে প্রায় একদিনে বাংলাদেশি টাকায় প্রায় 12 কোটি 13 কোটি টাকার ফুস বাই হয়েছিল। মানে এগুলো ছিল বাইরের ইনভেস্টর, কোরিয়ান ইনভেস্টর ছিল কিছু। তা এরাও বেরিয়ে গেছে, কারণ এই একমাত্র রূপকের জন্য, তার খুব অসম্ভব লোভের কারণে। তাকে বলা হয়েছিল 1 বছর ধরে সেল দিতে, অর্থাৎ সে অল্প অল্প করে, তাকে সেল দিতে নিষেধ করা হয়নি কখনো, অল্প অল্প করে টাকাটা বের করে নিতে বলেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। তার ইনস্ট্যান্ট টাকা চাই, অনেক টাকা নিয়ে বেরিয়ে গেছে। তো আপনার স্টিমই তো পাওয়ার অফ করেছে দেখলাম 5 লাখের উপরে, আর ইউএসডিটি মনে হয় 2 লাখের উপরে আছে ওর কাছে। সব ইনভেস্টর, আর্লি ইনভেস্টরদের টাকা। এইভাবে তো প্রজেক্টের শুরুতে এরকম করলে প্রজেক্ট দাঁড়ায়। তো আমাদের স্ট্রং সাপোর্ট আছে বিদায় প্রজেক্ট আবার জায়গা জায়গা চলে গেছে। তা না হলে যে অবস্থা করেছিল লিকুইডিটি, যে ও 5 কোটির উপরে, তারপরে সাথে সাথে আরো 7-8 কোটি পুশ সেল হয়েছে ওর সাথে সাথে। কারণ এগুলো হয়, একজন যখন অনেকগুলো সেল দেয় তখন বাকিরাও প্যানিক সেল দিয়ে দেয়। তো এই যে একটা হিউজ লিকুইডিটি হয়েছে একদম পুরো প্রজেক্টের শুরুতে, যেখানে আজকে পুশের দাম থাকার কথা প্রায় 2 সেন্ট 3 সেন্টের কাছাকাছি, অর্থাৎ বাংলাদেশি টাকায় আপনার ধরুন প্রায় 4 টাকা 5 টাকা দাম হয়ে যাওয়ার কথা, সেখানে এখনো মানে 1 টাকারও কম চলছে। কারণ অতি লোভ শেষ করে দিতে পারে যে কোনো প্রজেক্ট। এটা বলে আর্লি রাগ পুলিং বলে। রাগ পুলিং, বাবল বার্স্ট, এগুলো সম্পর্কে তো জানতে হবে। প্রজেক্ট তো, ক্রিপ্টো প্রজেক্ট চালানো খুব সোজা ব্যাপার না। এই প্রজেক্টের পিছনে আমার $1 মিলিয়ন খরচ হয়ে গেছে বেশি, শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, লিস্টিং, এসবের জন্য। তার কারণ কি? কারণ একটা আপনারা কি ছেলে খেলা পাবেন ক্রিপ্টোকারেন্সি? একটা ক্রিপ্টোকারেন্সি রান করানো অসম্ভব কস্টলি। প্রতিটা আপনি অডিট করাতে চান তাও $10,000-15,000 চাই। যে কাজ করাতে চান, একটা লিস্টিং ফি হলো $1 লাখ কাছাকাছি। 10টা লিস্টিং সাইটে লিস্টিং করতে গেলে $1 মিলিয়ন খরচ, প্লাস ইয়ে আছে বলে মার্কেট মেকার ফি, যেটা বলে হেজ ফান্ড অ্যাপয়েন্ট দিতে, একটা হেজ ফান্ড কোম্পানি। সেই হেজ ফান্ড কোম্পানি তারা মাসে একটা বড় অঙ্কের ফি নেয়, কারণ তার মার্কেট মেক করে, যেটা অর্ডার বুক ক্রিয়েট, যেটা বলে অর্ডার বুক ক্রিয়েট প্লাস মেনটেন করে। তারপর আছে রোবট, তারপর আছে ভলিউম মেনটেন, তারপর আছে সার্ভার কস্ট। কত কস্ট আপনার কল্পনা করতে পারবেন না, এখানে পিছনে কত খরচ হয়। এজন্য ইনভেস্টমেন্ট করা, ওয়েট করা, এবং ট্রু ইউটিলিটির জন্য ওয়েট করা বেটার। যে আমরা বারবার কমিটমেন্ট করেছি যে পুশটাকে একটা ট্রু ইউটিলিটি টোকেন হিসাবে মান্যতা দেবো। তো তার জন্য তো সময় লাগবে, এখনো তো ডেভেলপমেন্টের কাজ চলছে আমাদের। আমরা তো বাইরের ডেভেলপার নিচ্ছি না, কারণ কোথায় কোন বাক্স থেকে যাবে, পরে ইউজারদের ফান্ড নিয়ে ধরে টান মারবে, একবারে ধস নেমে যাবে। আইবিএফ ফান্ড যেটা আপনারা জানেন, তাদের এরকম একটা ইনসিডেন্টের কারণে তাদের প্রজেক্ট শেষ হয়ে গেছে। 50 কোটি মানে টাকার থেকে এখন 1 কোটিরও নিচে নেমে গেছে মার্কেট। তারা ওই থার্ড পার্টি কোন ডেভেলপার দেখি একটা স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করিয়েছিল, সেখানে হোল থেকে গেছিল, সেখান থেকে 50% টাকা বার করে নিয়ে সেল দিয়ে দিয়েছে মার্কেটে। এজন্য আমরা যা করছি এখন ডেভেলপমেন্ট সব, আমাদের আরিফ ভাই আছেন, তারপরে পাকিস্তানি একজন ডেভেলপার আছেন, এরা মোটামুটি যেহেতু আমাদের নিজেদের অ্যাডমিন মডারেটর, এরাই তৈরি করছে যা করার। বাইরের ডেভেলপার আমরা দিচ্ছি না আপাতত, কারণ সিকিউরিটি কনসার্ন আছে একটা এখানে। এটাই বললাম যে তানজিল ম্যাডামকে বলবো যে চলে যাওয়াটা সমাধান না। অর্থাৎ আমি আপনাকে রিকোয়েস্ট করলাম, এই অনেকবার রিকোয়েস্ট করেছি, এই লাস্ট রিকোয়েস্ট করলাম যে আপনি থাকুন, আপনার বোনেরা থাকুক, সবাই থাকুক, সবাই মিলে কাজ করুক। আমার ভাই যেটা বলেছে সেই কথাটাই আমি ইকো করতে চাই, যে একজনের দোষের ভাগিদার অন্যরা কেন হবে, এটা হচ্ছে আমার কথা।
যে রূপকের অন্যায়ের ভাগিদার যদি আপনারা নিজেরা কাঁধে না নেন, আমরা কিন্তু আপনাদের দিচ্ছি না, তা আমরা বুঝতে পারবো যে আপনারা লিঙ্কড, যে আপনারা তার দায় আপনারা নিজেদের কাড়ে নিচ্ছেন। এটাই আমার বলার ছিল। হ্যাঁ, ধন্যবাদ দাদা বিষয়টা একদম সাবলীলভাবে গুছিয়ে বলার জন্য এবং আমি আবারও লাইভলি তানজিলা ম্যামের কাছে সকলের সামনে বলছি যে ম্যাম অপ্রত্যাশাতি অপ্র অপ্রত্যাশিত কোনো ঘটনাকে কেন্দ্র করে আরকি সেটাকে আ সেদিকে নিয়ে একটা কঠোর ডিসিশন না নিয়ে নিজেকে একটু হালকা করেন এবং আমি মনে করি দাদা যে কথাগুলো বলেছে আ সেটা আ মানে আমরা একসঙ্গেই থাকতে চাই। দিন শেষে কথা হচ্ছে এটা। সো ওয়েল আসলে হঠাৎ করে আসলে বিষয়টা এমনভাবে গড়িয়ে গিয়েছে সবকিছু। সো ওয়েল যে কথাটা বলছি সেটা হচ্ছে আমরা হচ্ছে কাজের কথায় আসি সেটা হচ্ছে আমরা কিন্তু দাদার কথা শুনলাম ইতিমধ্যেই। আর এবার কিন্তু হচ্ছে আ আপকামিং কনটেন্ট সেটা নিয়েও শুনেছেন আপনারা। আ সামনে স্টিভিটের একটা ভালো একটা ফিউচার হবে। সেটাও কিন্তু ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। আ কেননা হচ্ছে এখন কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন চলে আসবে ২০২৫ থেকে। তো আশা করা যায় সবকিছুই বেশ ভালো দিকেই আ এগোবে। সো এই সময়ে এসে আসলে সবার ভালোভাবে ডেডিকেটলি কাজে মনোনিবেশ করা উচিত। তো এবার যাচ্ছি আমরা আ আরিফ ভাইয়ের কাছে। আপনারা সবাই কুইজ খেলুন। আর হচ্ছে আমি একটু সেই ফাঁকে মানে আমি একটু চাঙ্গা হয়ে নেই। সো আরিফ ভাই এই সময়টা আপনার। আর সঙ্গে ডাকছি হাফিজ ভাই, আ কিং প্রস ভাই, সিয়াম ভাই, সুমন ভাইকে। ও আচ্ছা আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা কিন্তু ইতিমধ্যে একটা অ্যানাউন্সমেন্ট দেখেছেন। আ আমি অ্যানাউন্সমেন্টটা এখানে হচ্ছে আমি আবারও দেওয়ার চেষ্টা করছি। আমাদের কিন্তু একটা ডোনেশন ক্যাম্পেইন চলছে। দাদা কিন্তু দুপুর ২টো অ সরি ১২টা ২০ মিনিটে কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে বাংলাদেশ টাইমে। সো আপনারা চেষ্টা করবেন নিজ, নিজ জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য ওকে। তো ভাই শোনা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ, আরিফ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন ডোনেশন ক্যাম্পেইন আ সাইবারস্কোপ অডিট কস্ট টোটাল বাজেট হচ্ছে ১০K USD ডোনেশন অ্যাজ ইউ ক্যান, নো মিনিমাম অর নো ম্যাক্সিমাম অ্যামাউন্ট, নো টার্গেটেড অ্যামাউন্ট এক্সপেক্টেড। অ্যাড্রেস দাদার অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিয়েছে। নেটওয়ার্ক ট্রন, কারেন্সি USDT, USDD, পুশ অ্যাড্রেস push.coin, নেটওয়ার্ক স্টিম, কারেন্সি স্টিম SBD। ক্যাম্পেইন পিরিয়ড হচ্ছে ১২ ডিসেম্বর টু ১৫ ডিসেম্বর। আপনারা মুক্ত হস্তে চাইলে হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য কিন্তু সহযোগিতা করতে পারেন। আমাদের প্রজেক্ট বলতে আপনার যদি পুশ কয়েন অ্যাসেট এ থাকে, আপনি যদি আমার বাংলা ব্লগের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত থাকেন, তাহলে আমি মনে করি যে আমার আপনার সকলের রেসপনসিবিলিটি এটা। যার যতটুকু সামর্থ্য সে সেভাবেই ইয়া করতে পারে। ইয়েস। পুশ কমিউনিটি কয়েন, ইউটিলিটি কয়েন, এস্টিমেটের আমার বাংলা ব্লগের কয়েন। সো আমি মনে করি এই রেসপনসিবিলিটিটা সকলের। সো ওয়েল আরিফ ভাই ইটস ইওর টাইম। থ্যাংক ইউ সো মাচ শ্যামসুন্দর। হ্যাঁ, আরিফ ভাই শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, কুইজে। হ্যাঁ, সমস্যা হচ্ছে কুইজ করতে কুইজ আর কিছু পাই না, বুঝছেন? এখন আমরা জি। একটা ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। কুইজ করতে আর কুইজে খুঁজে পাই না। একটা পন্থা অবলম্বন করতে হবে আর কি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি মনে হয় ভাবির সঙ্গে বাইরে না? আমার একটা জায়গায় আচ্ছা স্থির হন। আপনাদের একটা সাজেশন, সেটা হচ্ছে ধরেন কুইজটা যদি অটোমেশন টাইপসের হয় তাহলে কিরকম হয়? যেমন অটোমেটিকলি একটার পর একটা আসতে থাকবে।
ওকে, ঠিক আছে, আমাদের প্রথম কুইজটা আসছে। এটা হচ্ছে সুমন ভাইয়ের পক্ষ থেকে, সবাই একটু লক্ষ্য রাখবে। ঠান্ডা ফাটাই ফেলতেছে বাইরে বাবা। সন্ধিবিচ্ছেদ করুন পুরস্কার। ঠান্ডা মারাত্মক না? পুরজুকার পুরজুকার হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে পুরজুকার। কে দিয়েছেন? অলরেডি সঠিক উত্তর পেয়ে গেছি, এজন্য আমি সঠিক উত্তরটা দিয়ে দিলাম। এরপর দ্বিতীয় কুইজটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। এটা ছিল সুমন ভাইয়ের পক্ষ থেকে। এরপর আমারটা আসছে। জলের আমসত্ব মিশ্রণকে কি বলে? আর সঠিক উত্তর হচ্ছে প্রলম্বন। হ্যাঁ, এরপর আমাদের তৃতীয় কুইজ আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। এটা পারে নাই? ওকে, আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন আছে, একটু লক্ষ্য রাখবেন তাহলে। এটা ভাই বাউন্সার ছিল, তো মাথায় বুদ্ধি গেছে, হ্যাঁ, সবারই। বানাম কোন নদীর উপনদী? বানাম কোন নদীর উপনদী? চম্বল সঠিক উত্তর। তাই মহিন আহমেদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে কুইজটা আছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, নিউ ইয়র্কের কোথায় এস্টিমেটের হেডকোয়ার্টার অবস্থিত? এই কোশ্চেন কিন্তু আমার পক্ষ থেকে। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে ভার্জিনিয়ায়। আমি কালকে উইকিপিডিয়া সার্চে যায় দেখি, গুগল সার্চে যায় দেখি প্রশ্ন। কালকে না আজকে। দুটো মাত্র ডেস্কটপ কম্পিউটার নিয়ে যে যাত্রা শুরু হয় ছোট্ট একটা রুমে। 8 ফুট বাই 6 ফুট এরকম হবে এস্টিমেটের।
একটা কম্পিউটার ছিল সার্ভার কম্পিউটার আর একটা ছিল কাগজ কম্পিউটার। পরবর্তী প্রশ্ন এসে গেছে। জি দাদা। এটা ছিল লাস্ট কুইজ, সবাই একটু লক্ষ্য রাখবেন, দেখেন কি বলা হয়েছে। প্রশ্ন, বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্য সীমান্ত রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 5টি। কে দিয়েছেন? এটা ছিল আমাদের পক্ষ থেকে কুইজ। আজকে মেবি কয়েকটা পারে নাই। হ্যাঁ, আর নেক্সট বার আমরা কলকাতায় চাই, এটা সত্য কথা। না না, এটা আসলে একটু check দরকার। করবেন। আমি একটা জিনিস জানি না, অবাক হয়েছি। তো সেটা হচ্ছে ভার্জিনিয়ারই একটা লোকের, এক ভদ্রমহিলার সঙ্গে আমার কথা হয়। উনি ওখানকার অধ্যাপক, একটা স্কুল না কলেজের অধ্যাপক। তাকে আমি এস্টিমেট সম্পর্কে বলছিলাম, বাট সে জানে না। কয় এস্টিমেট কি? আমি ওকে বললাম যে তোমার দেশে অবস্থিত অফিস আর তুমি জানো না। তাকে আমি বুঝাতেই পারিনি শেষমেশ। দাদা এটা কি ওখানে অতটা পপুলার না? হুম হুম, র্যাবিটের কথা ওখানে তো র্যাবিট। দাদা কি এখন মাইকের কাছে আছে, ল্যাপটপের কাছে? ডাকছিলাম নাকি? কুইজ, আচ্ছা দাঁড়ান দেখছি। আমি লেখার আগে সবাই উত্তর দিয়ে দিছে। আমি হাতে বের করতে পারছি না ভাই, প্রচুর ঠান্ডা ভাই। মানে সব সব এসবিডি মানে স্টিম ব্যাক ডলার, অর্থাৎ এসবিডি যে ভ্যালু, এটা ব্যাকিং আপ বাই স্টিম, এই জন্য এর নাম আছে স্টিম ব্যাক ডলার আর কি। যেমন ইএসডিটিটা হলো এর ব্যাকিং হলো রিয়েল ইউএসডি, এই জন্য এটা ইএসডিটি। ব্যাকিং আপ বলতে কি বোঝায় বা ব্যাকড আপ বলতে কি বোঝায়? মানে আমি একটা মুদ্রা ব্যবস্থা আনলাম, সেই মুদ্রা ব্যবস্থা কোনো ব্যাক ব্যাক যদি না থাকে, ব্যাকআপ না থাকে, তার মানে সেটা আকাশে উঠতে পারে, পড়তেও সময় লাগবে না, মানে ভ্যালুলেস।
একটা কয়েন বানালাম, তার যদি কোনো ব্যাকআপ না থাকে তাহলে সেটা একটা ভ্যালিডেস। এসবিডি আর প্রিন্টিংটা কিভাবে কাজ করে, যখন আমাদের টোটাল স্টিম সার্কুলেশন তাকে স্টিমের কারেন্ট প্রাইস তে গুণ করে যেটা পাবো, সেটা টোটাল এসবিডি সার্কুলেশন দ্বারা ভাগ করে যদি $1 উপরে না যায় প্রাইস, তাহলে আহ, বন্ধ, প্রিন্টিং বন্ধ, মানে এসবিডি প্রিন্টিং আর হবে না। কারণ কি? কারণ আহ, আমাদের কমিটমেন্ট হলো যে আমরা অন ইএসবিডি ইজ ইকুয়াল টু অন ইউএসডিটি ইউএসডি ইকুইভ্যালেন্ট স্টিম, মানে এক এসবিডির ভ্যালু অলওয়েজ ততগুলো স্টিম দ্বারা ব্যাক করা থাকবে যতগুলো স্টিমের টোটাল সম্মিলিত দাম $1 না, $1 অব্দি হয়। মানে $1 সমান স্টিম ব্যাকআপ থাকতে হবে প্রতিটা এসবিডির পিছনে, তাহলে এসবিডি প্রিন্ট হবে, না হলে প্রিন্ট হবে না। এই জন্য এই যে বলেন না এসবিডি আজকে প্রিন্ট বন্ধ, কালকে প্রিন্ট বন্ধ, কেন প্রিন্ট বন্ধ? কোনো ওটায় ওখানে আপনারা দেখবেন ডেট রেশিও বলে একটা জিনিস আছে। ডেট রেশিওটা যদি 10%-এর কম থাকে তাহলে প্রিন্টিং অন থাকে। ডেট রেশিও যদি 10%-এর বেশি থাকে তাহলে, বা 10% থাকে, তাহলে কিন্তু প্রিন্টিং হবে না। যে আমার যে কোনো দেশের মুদ্রা ব্যবস্থাও তাই। যদি সেটা না থাকতো তাহলে শুধুমাত্র নোট ছাপিয়ে বড় লোক হতে পারতো সব দেশ। কেন পারে না? কারণ নোট ছাপালে ইনফ্লেশন বেড়ে যাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। মানে একটু ব্যাখ্যা করলাম আর কি। এসবিটি তো অনেকে বোঝে না কেন বন্ধ হয়ে যায়, কেন ইয়ে। যদি এসবিটি আমি 10%-এর উপরে থাকা সত্ত্বেও যদি প্রিন্ট চালিয়ে যাই, তাহলে তো ইনফ্লেশন শুরু হয়ে যাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি শুরু হবে। মুদ্রাস্ফীতি শুরু হলে এসবিটি প্রাইস আর $1 ধরে রাখা যাবে না। যদি এখন আমাদের $3-4 কাছাকাছি, কিন্তু ওটা ধরে রাখা যাবে না, কারণ পড়ে যাবে। আমাদের দেশের মুদ্রা ব্যবস্থাও তাই। যদি আমরা যদি সম্পদ বৃদ্ধি না করে শুধু নোট ছাপাই, তা কাগজের নোটের কোনো ভ্যালু থাকবে না। টোটাল সম্পদকে টোটাল নোট নোট দ্বারা ভাগ করলে দেখবেন অনেকটাই দাম পড়ে যাচ্ছে প্রতিটা জিনিস। ধরুন 100 টাকায় আমি 100টা আপেল কিনতে পারতাম, নোট ছাপালাম আরো 100, তাহলে 200 টাকায় আমার 100টা আপেল কিনতে হবে। তার মানে অবস্থা দাঁড়াবে একটা আপেলের যা দাম ছিল এখন ডাবল দাম হয়ে যাবে। এটাই মুদ্রাস্ফীতি, এটাই ইনফ্লেশন বলে। কিন্তু যদি আমি আমার মুদ্রা না ছাপিয়ে আমি যদি সম্পদ বৃদ্ধি করি, 100 টাকায় 100টা আপেল পেতাম, এখন 200টা আপেল আমি উৎপাদন করলাম, তাহলে 100 টাকায় 200টা আপেল পাবো। তার মানে আমার টাকার দাম কিন্তু ডাবল হয়ে গেল, অর্থাৎ 1 টাকায় আমি আগে একটা আপেল কিনতে পারতাম, এখন 1 টাকায় 2টো আপেল কিনতে পারি। এই হলো দেশে যে কোনো দেশের আহ ইসের মুদ্রা ব্যবস্থা সেভাবে কাজ করে। আমাদের দেশের ব্যাগ হলো, আইএনআর এর ব্যাগ হলো দুটো, একটা হলো গোল্ড আর একটা হলো ডলার। এই দুটো দিয়ে ব্যাক ব্যাক রাখা হয় আমাদের। ঠিক আছে, এসবিটিটা একটু ক্লিয়ার করলাম একটা কুইজের মাধ্যমে। জি দাদা, সবার আগে মহিন আহমেদ ভাই আনসার দিয়েছেন। হুম। এবার কুইজ
ইচ্ছা করে কঠিন প্রশ্ন যাতে গুগল সার্চ না ফেল হয়ে যায় এই জন্য করেছে। স্টিরিওগ্রাম জিনিসের নাম শুনেছেন? স্টিরিওগ্রাম এটা হলো কেমন? হ্যাঁ, দুটো চোখের ঘোর লাগা অনুভূতি বা একটা শূন্য দৃষ্টিতে না তাকালে ছবিতে লুকোনো কোনো জিনিস প্রতীয়মান হয় না বা দেখা যায় না। আপনি এমনি দেখতে দেখলেন যে অনেকগুলো ডট বা অনেকগুলো হিজিগিজি লেখা মানে ইয়ে আছে, নকশা কাটা আছে। কিন্তু যখন আপনি শূন্য দৃষ্টিতে তাকাবেন, দুটো চোখের দৃষ্টি এক হয়ে যাবে, একটা বিন্দুতে কনভার্ট করবেন, তখন দেখতে পারবেন যে একটা 3D ত্রিমাত্রিক একটা দৃশ্য ফুটে উঠেছে। এটা বলে হিস্টোগ্রাম। এটা একটা ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন দিয়েই এটা করা সম্ভব। একটা বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বিন্দু একটা কিছুটা সরিয়ে দেওয়া, আরেকটা বিন্দু আরেকটা কিছুটা সরিয়ে দেওয়া, এরকম করতে করতে তখন আমরা একটা নকশা তৈরি করতে পারি, যে নকশাটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে দুটো চোখের দৃষ্টি বিন্দু একটা পজিশন আনতে পারলে তখন দেখা যায় যে একটা 2D একটা নকশা কাটা ঘরের থেকে একটা 3D ছবি চলে এসেছে চোখের সামনে, একদম ভাসবে সেটা চলে। এটা হলো একটা হিস্টোগ্রাম। এবার এটার বক্তা হলেন টম বাসসি। একটা হিস্টোগ্রাম দেওয়ার চেষ্টা করি, দেখতে পারেন কিনা দেখুন। আমি এটা খুব সহজে দেখতে পারি। হিস্টোগ্রাম অনেকে দেখতে পারে না, দুনিয়ার মানুষ দুভাগে ভাগ করা যায়। 50% মানুষ হিস্টোগ্রাম দেখতে পারে না, আর 50% মানুষ দেখতে পারে। দেখতে পেলে দারুণ লাগে খুব, মানে এটা নেশার মতো জিনিসটা। একটা দিচ্ছি, দাঁড়ান। এটা কিসের ছবি কেউ বলতে পারেন কিনা দেখুন। এই ছবিটা দেখুন তো কেউ বলতে পারেন? এটা 3 নাম্বার কুইজ। যে আগে বলতে পারবে সেই winner। আমি একটু সহজে দেখতে পেয়েছি কি আছে। আমার উত্তরটা এখানে ছবিতে দিয়ে রাখি। একজন এক এক রকম লিখছে। কচ্ছপ, পাখি, গাছ, না এটা আন্দাজ হয়ে যাচ্ছে সবার। খরগোশ, সূর্যমুখী গাছ, চেল লাইন, পেয়াচা, সবাই আন্দাজে আন্দাজে বলছে, কিন্তু খুব সহজে দেখা যাচ্ছে, আমি তো দেখতে পারছি। 3D একদম। টাইম হয়ে গেলে বলবেন, আমি দিয়ে দেবো। ঠিক স্যার। রূপচাঁদা মাছের মতো লাগতেছে। না না, না, আমি খুব কাছের যে হচ্ছে টাইম হয়ে গেছে, শেষ। দেখছি আমি। একটা এরোপ্লেন দেখা যাচ্ছে, এই যে জিপ দিয়ে দিয়ে একটা। তো সহজ একদম, একটা এরোপ্লেন দেখা যাচ্ছে। গোল লাগা অবস্থায় করতে হবে, দুটো চোখের দৃষ্টি একই জায়গায় আনতে হবে। শূন্য দৃষ্টি, ফার্স্ট হলো শূন্য দৃষ্টিতে তাকাতে হবে। একটা এরোপ্লেন আছে, এই ডানা মেলে এই ছবির বাঁ দিকে মুখ করে ভেসে আসে, এটা দেখা যাচ্ছে ক্লিয়ার। এটা যখন আপনি দেখতে পারবেন তখন ওটা কিন্তু ছবির থেকে বেরিয়ে আসবে পুরো 3D। ছবির থেকে বেরিয়ে এসেছে, ছবির থেকে বেরিয়ে এসেছে, এই যে প্লেনটা দেখা যাচ্ছে ক্লিয়ার একদম। জি দাদা, ছোট দিদি সবার আগে উত্তর Winner কে? দিয়েছে। ঠিক আছে, ওকে দাদা। ঠিক আছে, কুইজ শেষ। এতে মাথা চোখ ঝাপসা হয়ে গেল। আর একটা দিই, আর একটা দিই। জি দাদা।
চোখ মুছতে মুছতে অবস্থা খারাপ। আমি আগে এস্টিমেটে পোস্ট করতাম তো আমি এই নিয়ে। আচ্ছা, আমার আগের কোশ্চেনটা কেউ পারেনি, আমার আগেরটা না হিস্টোগ্রাম দাদা, বলতে আগেরটা কেউ পেরেছেন? পারেনি। না দাদা, কেউ পারেনি ওটা। ম্যাজিক আই যদি বলে সেটাও সঠিক উত্তর। আহ, আমি একটা দিচ্ছি আর একটা। দেখতে পেরেছি, আমি না দেখে দিচ্ছি না। এটাও যদি বলতে পারেন এটাও রিওয়ার্ড আছে। এটা সহজ, এটা একটা হিন্টস দিতে পারি, এটা একটা প্রাণী। এটা প্রাণী, ডান দিকে মুখ করে ছুটন্ত অবস্থায় আছে। সুন্দর দেখাচ্ছে, ছবি থেকে বেরিয়ে এসেছে। সবাই প্রাণীর নাম লিখছে। সময় শেষ হয়ে গেছে। এটা হচ্ছে এটা। ঘোড়া। চোখের ব্যায়াম দাদা ভালোই হইলো। সহজ, দেখা সহজ, একবার শিখে গেলে পরে দেখতে পারবেন। ঠিক আছে, এবার শেষ। জি দাদা। জি দাদা, সবার আগে অঙ্কন ভাই দিয়েছেন। আচ্ছা, আমি একটু পরেই আপনাদের পুরস্কারগুলো দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ অল, আরিফ ভাই, হাফিজ ভাই, সুমন ভাই, সিয়াম ভাই এবং দাদাকে, সবাইকে বাড়তি বিনোদন দেওয়ার জন্য। তো ওয়েল কাম টু দ্য মেইন পয়েন্ট। আর এরই মাঝ দিয়ে কিন্তু একদম হাফিজ ভাই সেম অবস্থা আমারও হয়েছিল। তো এরই মাঝ দিয়ে কিন্তু মোটামুটি আমাদের কুইজ পর্ব শেষ হয়ে গেল। সো আমরা এখন চলে যাব আমাদের ফাইনালি বিনোদন পর্বে।